সালটা 1947। প্রায় 2 শতাব্দীর ব্রিটিশ শাসনের অবসান ঘটতে চলেছে। ভারত স্বাধীন হতে চলেছে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে জড়িয়ে ছিল এমন এক সিদ্ধান্ত যার ক্ষত আজও উপমহাদেশের ইতিহাসে গভীরভাবে রয়ে গেছে। একটি দেশ ভাগ হয়ে গেল, জন্ম নিল দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বিভাজন? কিভাবে কয়েক দশকের রাজনৈতিক সংঘাত, ব্রিটিশ নীতি, সাম্প্রদায়িক রাজনীতি এবং ক্ষমতা হস্তান্তরের তাড়াহুড়ো শেষ পর্যন্ত ভারতকে ভাগ করে দিল? এই ইতিহাস বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। ব্রিটিশ শাসনের সময় ভারত ছিল একটি বিশাল ভূখণ্ড, যেখানে ভাষা, ধর্ম, জাতি ও সংস্কৃতির বিপুল বৈচিত্র্য ছিল। 19 শতকের শেষ ভাগ এবং 20 শতকের শুরুতে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনা দ্রুত শক্তিশালী হতে থাকে। 1885 সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অন্যদিকে মুসলিম রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নও ধীরে ধীরে সামনে আসে। 1906 সালে প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ। এরপরে আসে 1905 সালের বঙ্গভঙ্গ। লর্ড কার্জনের প্রশাসন বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। ব্রিটিশ সরকার এটিকে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করলেও জাতীয়তাবাদী নেতাদের বড় অংশ মনে করেছিলেন এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র। শুরু হয় তীব্র প্রতিবাদ, স্বদেশী আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। শেষ পর্যন্ত 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল করা হয়। কিন্তু এই সময়ের রাজনৈতিক ঘটনাগুলো ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে নিয়ে আসে। ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রতিনিধিত্বের প্রশ্ন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 20 শতকের প্রথমার্ধে ব্রিটিশ ভারতের রাজনীতি আরও জটিল হয়ে ওঠে। কংগ্রেস একটি ঐক্যবদ্ধ ভারতীয় জাতীয়তাবাদীর পক্ষে স্পষ্ট অবস্থান নেয়। অন্যদিকে মুসলিম লীগের মধ্যে ক্রমশ এমন একটি রাজনৈতিক ধারণা শক্তিশালী হতে থাকে যে ভারতীয় মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য আলাদা সাংবিধানিক নিরাপত্তার প্রয়োজন হয়ে পড়ে। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। প্রথম দিকে জিন্নাহ হিন্দু মুসলিম রাজনৈতিক সহযোগিতার পক্ষে আওয়াজ তুললেও সময়ের সঙ্গে সঙ্গে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে রাজনৈতিক দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। 1937 সালের প্রাদেশিক নির্বাচনের পর এই দূরত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে। মুসলিম লীগের নেতৃত্বে এই ধারণা শক্তিশালী হতে থাকে যে স্বাধীন ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা কঠিন হতে পারে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্ব মনে করত ধর্মের ভিত্তিতে আলাদা রাষ্ট্র তৈরি করা হলে ভারতের ঐক্যকে তা ধ্বংস করে দেবে। এই মতপার্থক্যই পরবর্তী সময়ে দেশভাগের অন্যতম প্রধান রাজনৈতিক সংঘাতে পরিণত হয়। 1940 সাল, লাহোরে মুসলিম লীগের অধিবেশন। সেখানে গৃহীত হয় ঐতিহাসিক লাহোর প্রস্তাব। প্রস্তাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে পৃথক রাজনৈতিক ব্যবস্থার দাবি সামনে আসে। পরবর্তীকালে এই দাবি পাকিস্তান আন্দোলনের প্রধান রাজনৈতিক ভিত্তি হয়ে ওঠে। তবে একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ, 1940 সালের প্রস্তাবে আজকের অর্থে সরাসরি একটি নির্দিষ্ট রাষ্ট্রের পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ করা হয়নি। কিন্তু পরবর্তী কয়েক বছরের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিক, ব্রিটিশ সাম্রাজ্য অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ভারতের স্বাধীনতার দাবি তখন আর উপেক্ষা করার মতো অবস্থায় তারা নেই। কংগ্রেস চাইছে স্বাধীন ঐক্যবদ্ধ ভারত, মুসলিম লীগ চাইছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোর জন্য পৃথক রাষ্ট্রীয় ব্যবস্থা। আর ব্রিটিশ সরকার বুঝতে পারছিল ভারতকে আর আগের মতো শাসন করে যাওয়া তাদের পক্ষে সম্ভবপর নয়। 1946 সাল ছিল সে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল। ব্রিটিশ সরকার ভারতীয় নেতাদের সঙ্গে সমঝোতার জন্য ক্যাবিনেট মিশন পাঠায়। তাদের পরিকল্পনা ছিল ভারতকে একসঙ্গে রেখে একটি ফেডারেল কাঠামো তৈরি করা। কিন্তু সেই পরিকল্পনা নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ক্রমশ মতপার্থক্য তৈরি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। 1946 সালের 16ই আগস্ট মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়। কলকাতায় শুরু হয় ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা। এরপর নোয়াখালী, বিহার, পাঞ্জাব সহ ভারতের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ প্রাণ হারায়। লক্ষ লক্ষ মানুষের মনে জন্ম নেয় ভয় এবং অবিশ্বাস। রাজনৈতিক আলোচনার পাশাপাশি রাস্তায় তখন রক্তপাত। ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার সম্ভাবনা ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। 1947 সালের মার্চ মাসে ভারতের শেষ ভাইসরয় হিসেবে ভারতে আসেন লর্ড লুই মাউন্টব্যাটেন। তার দায়িত্ব ছিল দ্রুত ক্ষমতা হস্তান্তর করা।
আলোচনার পর মাউন্টব্যাটেন বুঝতে পারেন কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা করে একটি ঐক্যবদ্ধ ভারত তৈরি করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। অবশেষে ৩রা জুন ১৯৪৭ ঘোষণা করা হয় বিভাজন পরিকল্পনা। ভারত ভাগ হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোর ভিত্তিতে তৈরি হবে পাকিস্তান। ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে। কিন্তু এর সঙ্গে আরও একটি ভয়াবহ বাস্তবতা তৈরি হলো। সীমানা কোথায় হবে? এই প্রশ্নের উত্তর দিতে দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফকে, যিনি আগে কখনো ভারতে আসেননি। তার হাতে ছিল খুবই অল্প সময়, আর সেই সময়ের মধ্যে তাকে পাঞ্জাব ও বাংলার মতো বিশাল অঞ্চল ভাগ করে নতুন সীমানা নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়। 14ই আগস্ট ১৯৪৭ পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল, আর ভারত ভেঙে দুই টুকরো হয়ে গেল। 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। দিল্লিতে স্বাধীনতার আনন্দ, রাস্তায় মানুষের ঢল, পতাকা উঠছে, স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু একই সময় পাঞ্জাব ও বাংলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জানত না তাদের বাড়ি কোন দেশের মধ্যে পড়েছে, কারণ র্যাডক্লিফ লাইন বা নতুন সীমান্তের ঘোষণা স্বাধীনতার পরে প্রকাশিত হয়। একই রাতের মধ্যে বহু মানুষ হয়ে গেলেন উদ্বাস্তু। যে বাড়িতে তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছিলেন, সেটি হঠাৎ অন্য দেশের অংশ হয়ে গেল। শুরু হলো ইতিহাসের অন্যতম বৃহৎ গণ অভিবাসন। মানুষ ট্রেনে, ট্রাকে, গরুর গাড়িতে, নৌকায় কিংবা পায়ে হেঁটে সীমান্ত পার হতে শুরু করলো। অনেক পরিবার চিরদিনের জন্য হারিয়ে ফেলেছিল তাদের প্রিয়জনকে। দেশভাগের প্রকৃত মূল্য বোঝা যায় মানুষের তৎকালীন গল্পে। কেউ রাতারাতি ঘর ছেড়ে পালিয়েছেন, কেউ হারিয়েছেন বাবা মা, কেউ হারিয়েছেন সন্তান, কেউ পৌঁছেছেন নতুন দেশে, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল না কোনো পরিচিত বাড়ি। ভারত ও পাকিস্তান দুই দেশেই তৈরি হয় বিশাল উদ্বাস্তু সমস্যা। পূর্ববঙ্গ থেকে বহু মানুষ পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলে চলে আসেন। অন্যদিকে পশ্চিম পাঞ্জাব ও উত্তর পশ্চিমাঞ্চল থেকে বিপুল সংখ্যক হিন্দু ও শিখ ভারতে চলে আসেন। ভারত ও পাকিস্তান দুই দিকেই সাধারণ মানুষের ওপর নেমে আসে ভয়াবহ সহিংসতা। দেশভাগে নিহত মানুষের সঠিক সংখ্যা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে, তবে এটি স্পষ্ট কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন সেই সহিংসতায়। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে ছিল একটি পরিবার, একটি ঘর, একটি স্মৃতি, একটি অসমাপ্ত গল্প। দেশভাগ শুধু একটি রাজনৈতিক মানচিত্র বদলায়নি, এটি বদলে দিয়েছিল কোটি কোটি মানুষের জীবন। একদিকে ছিল স্বাধীনতার আনন্দ, অন্যদিকে ছিল ঘর হারানোর যন্ত্রণা। একদিকে জন্ম নিয়েছিল দুটি নতুন রাষ্ট্র, অন্যদিকে অসংখ্য পরিবার হারিয়েছিল তাদের পুরনো পরিচিত পৃথিবী। পরবর্তীকালে ১৯৭১ সালে পাকিস্তানের পূর্বাংশ স্বাধীন হয়ে জন্ম নেয় বাংলাদেশ। ফলে ১৯৪৭-এর বিভাজনের ইতিহাস আরও একটি নতুন অধ্যায়ের জন্ম দেয়। আজ প্রায় ৮ দশক পরেও দেশভাগের স্মৃতি ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মানুষের ইতিহাস, সাহিত্য, সিনেমা এবং পারিবারিক স্মৃতিতে জীবন্ত। ইতিহাস আমাদের শুধু প্রশ্ন করে না কি ঘটেছিল, ইতিহাস আমাদের আরও একটি প্রশ্ন করে, একই ভুল, একই ঘৃণা, একই বিভাজন থেকে ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা নেবে? ১৯৪৭ আমাদের মনে করিয়ে দেয়, মানচিত্রের একটি রেখা কয়েক মিনিটে টানা যায়, কিন্তু সেই রেখার কারণে মানুষের জীবনে যে ক্ষত তৈরি হয় তা সারাতে কখনো কখনো প্রজন্মের পর প্রজন্ম লেগে যায়। এটাই ভারত বিভাজনের ইতিহাস, একটি স্বাধীনতার গল্প, একটি রাজনৈতিক সিদ্ধান্তের গল্প, আর সবচেয়ে বেশি মানুষের হারিয়ে যাওয়া ঘরবাড়ি, স্মৃতি ও আপনজনের গল্প।